অনিমা। হঠাৎ আয়নকে দেখে চমকে উঠল অনিমা। আয়ন বেলকনির বাম পাশে দাঁড়িয়ে আছে হাসি মুখে। এত জলদি দেওয়াল টপকে পাইপে কিভাবে উঠল লোকটা? তুমি এত জলদি কিভাবে এলে? যেভাবে তুমি আমার মনে প্রবেশ করেছিলে ঠিক সেভাবেই। আয়ন এগিয়ে এসে সামনে দাঁড়ালো অনিমার। অনিমা মুচকি এসে সময় নিল না আয়নের কোলে উঠতে। বাচ্চাদের মতো দুপাশে পা দিয়ে জড়িয়ে হাত দিয়ে গলা আঁকড়ে ধরে ঝুলে আছে অনিমা। আয়ন রাগ করল না, ওভাবেই হেঁটে গিয়ে বিছানায় বসলো। অভ্যস্ত হয়ে গেছে অনিমার এই অদ্ভুত কাজকর্মে। তবুও মাঝে মধ্যে বিরক্ত লাগে, কিন্তু আবার না এসব পারে না। প্রেমের জ্বালা কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়ন। অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নের দিকে। আয়নও চুপ করে আছে, কি করবে সেটা দেখবে। তোমার কি আমাকে কিস করতে ভাল লাগে না? অনিমা ঠোঁট উল্টে বলল কথাটা। চেহারার অভিব্যক্তি না দেখে হেসে পারল না আয়ান। হাসলো মৃদু, ললাটে ঠোঁট ছুঁয়ে দিল অনিমার। অনিমা তাতে টিউবলাইটের মতো জ্বলে উঠল। এই তো করলাম কিস, তুমি আমার আস্ত এক ভালো লাগার রেশ। তোমার সবকিছু ভালো লাগে, তবে মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ কেন খারাপ হবে? ভালো লাগা থাকে। তাও ঠিক। আয়ন ভাবনায় ডুবেছে এমন মনে হলো অনিমার। দপাস করে শুয়ে দিল আয়নকে। বুকে নাক ডুবিয়ে ঘষতে শুরু করলো মেয়েটা। আয়নের সমস্ত শরীরে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। আলতো করে কোমর চেপে ধরল আয়ন। অনিমা তার নাকের গতি বাড়িয়ে দিল, সাথে হাত দিয়ে আয়নের চুলগুলো দলাই মলাই করতে লাগলো। কেমন একটা ঘড়ির মধ্যে লাগছে আয়নের। অনিমার খোলা চুলে শ্যাম্পুর ঘ্রাণে অন্যরকম ফিল হচ্ছে আজ। কিন্তু আয়ন নিজেকে সামনে নিল, আলগা করে দিল কোমরের চাপ। অনিমা মাথা উঁচিয়ে তাকালো আয়নের দিকে। কি হলো? ছাড়লে কেন? ধরাধরি ভাল লাগে খালি, ঠিকঠাক মতো ধরলে সহ্য করতে পারবে। সরি, তুমি ভাল লাগে না বাল। সব সময় এমন করে। দূর। অনিমার হতাশা দেখে আয়ন ঠোঁট কামড়ে হাসলো একটু, আর তাতে অনিমা গেল আরও খেপে। হঠাৎ করে এগিয়ে এসে ঠোঁটে আলতো করে কামড়ে দিল মেয়েটা। আয়ন বরফের মতো জমে গেছে যেন। পুরুষ মানুষ মেয়ে হয়ে এত আশকারা দিলে সামলানোর ক্ষমতা থাকে কতক্ষণ? অনিমা কাছে আসলেই এসব না করে সুন্দর করে বলতে পারো না? মাঝে মধ্যে তো গানও শেখাতে পারো। অনিমা উঠে বসেছে, আয়ন শুয়ে আছে। কি মনে হলো মেয়ের? হঠাৎ করে হাসতে লাগলো। আয়ন গেল ঘাবড়ে। কে জানে এই পাগলি কিসের জন্য হাসছে। গান শুনবে? আগ্রহ সহকারে জিজ্ঞেস করলো অনিমা। আয়ন শান্তভাবে বলল, হ্যাঁ, তবে আস্তে আস্তে, তোমার বাবা যাতে না শুনে। আমাদের এভাবে সময় কাটানো মোটেও ভালো নয়। অনিমা আয়নের শেষের কথাগুলো জাস্ট পাত্তা না দিয়ে গান গাইতে শুরু করলো। বসন্ত যায় যায় করছে, গ্রীষ্মকাল সামনে, রোদের তেজ বেড়েছে আজকাল। আবার মাঝে মধ্যেই হঠাৎ করে আকাশে ঘনকাল মেঘের আনাগোনা দেখা যায়। সময়টা কাল বৈশাখী। দেশের বিভিন্ন প্রান্তে ঝড়ের ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যে সিলেট শহরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষজন। ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, মানুষ ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ঝড়ের শিলাবৃষ্টিতে। তিশার বাবার শরীরটা খারাপ যাচ্ছে আজকাল। ছেলে মেয়েদের জন্য চিন্তা বেড়েছে। সবকিছু নিয়ে তিশা মায়ের মন মেজাজ খারাপ থাকে। আইনের মাস্টার্স কমপ্লিট হলো দেখতে দেখতে। তিশারও গ্র্যাজুয়েশন শেষ। আইন চেষ্টা করছে একটা মোটামুটি ভালো চাকরি পাওয়ার, কিন্তু এই শহরে চাকরি যে সোনার হরিণ, পেতে কপাল লাগে। তার চেয়ে বেশি যেটা হলো সেটা হচ্ছে মামার জোর, অর্থাৎ টাকা। অনিমাকে নিজে করে পেতে হলে নিজেকে ভালো একটা পজিশনে নিতে হবে, সেই সাথে পরিবারের দায়িত্বও নিতে হবে আইনকে। তাওমি আর শহনের সম্পর্ক চলছে সমান্তরালভাবে, কিন্তু তিশা ভালো নেই। ওষুধপত্র খেয়ে দিয়ে সুস্থ হলো, মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে অনেক। এই যেমন বাসায় মেহমান এলে সাবধানে চলাফেরা করতে বলে, অথবা বাইরে গেলে ভয় পাই যদি কেউ তিশাকে পছন্দ করে ফেলে। সত্যি বলতে সেগুলো হয়তো তেমন কিছু না, কিন্তু তিশার ধৈর্য শক্তি ফুরিয়ে গেছে। এই টক্সিক রিলেশনশিপ আর ভালো লাগছে না তার। নিজেকে জেলখানার কয়েদি মনে হয়। সেবার বাবার বাড়ি গিয়েছিল অনেককে নিয়ে। মোটামুটি 2 দিন ঠিকঠাক ছিল সব, কিন্তু 3 দিন ঝামেলা হলো শনের এক বন্ধুকে নিয়ে। বেচার শাকিল এসেছিল বন্ধুর সাথে তার শ্বশুর বাড়ি, কিন্তু অনেক তার সাথে খারাপ আচরণ করে। ফলশ্রুতিতে তিশা নাক কাটা গিয়েছিল বাবার বাড়ির লোকজনের সামনে।
এই অশান্তি নিয়ে দিন অতিবাহিত হচ্ছে মেয়েটার। অনেক রাত হলে শিশুদের মতো কাঁদে মাঝে মধ্যে, কিন্তু তিশার সেসবও অসহ্য লাগে। অন্য ঘরে গিয়ে ঘুমায় সে। অনেক একা ঘরে চিৎকার করে আবার মাঝে মধ্যে চুপচাপ সারাত বসে থাকে। তবে তিশা তার বাবার বাড়িতে এখনও জানেনি অনেকের মেন্টাল ডিসঅর্ডার। ওনারা ভেবেছিলেন তিশাকে নিয়ে এবার পজিটিভ বলেই সাইকেলের সাথে ওরকম আচরণ করেছিল অনেক। গোধূলির আলোয় বেলকুনিতে দাঁড়িয়ে আছে তাহমি। আজকের আকাশটা যেন অন্যরকম সুন্দর লাগছে। লালাবাই ছেয়ে গেছে আকাশ, মৃদুমন্দ বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। শনকে ভীষণ মিস করছে। দুদিন হলো শহরের বাইরে গেছে মানুষটা, যদিও অফিসের কাজে জন্য গেছে, তবুও মনটা অস্থির লাগছে তাহমির। ইস, দুদিন ধরে মানুষটার সাথে ঝগড়া খুনসুটি কিচ্ছু করা হয়নি। আনমনে এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসে চমকে উঠল তাহমি। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল শহন দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে তার দুষ্টু হাসি। তাহমি হাঁপ ছেড়ে বাঁচল যেন। বাড়িতে তো শহন ছাড়া অন্য কেউ আসার কথা নেই, তবুও ঘাবড়ে গিয়েছিল সে। কেমন দিলাম বলতো? ছাই দিয়েছিস, কচু দিয়েছিস, ভয় পেয়ে গিয়েছিলাম। তাহমি ভেঙচি কেটে বলল। শোন ঠোঁট প্রসারিত করে হেসে ধরল তাহমিকে। তাহমি মুখ খুঁজে দিল তার বুকে, যেন শান্তি নীল খুঁজে পেল বহুদিন পরে। ইস, আমার রণচণ্ডী বউটা এতটুকুতে ভয় পেয়ে গেল কিভাবে? তাহমি আস্তে কয়েকটা ঘুষি মারল শহনের বুকে। শন খিলখিল করে হাসছে। কতটা জানি করে এসো কোনো ক্লান্তি নেই তার। তাহমিকে কাছে পেয়ে তার সমস্ত বিষাদ মুছে গেছে। শয়তান লোক একটা। যাও ফ্রেশ হয়ে আসো, আমি গিয়ে খাবার দিচ্ছি। ঠিক আছে। তাহমিকে নিজেকে শহনের থেকে সরিয়ে তোয়ালায় রুমকি বের করলো তাহমি। শন সেগুলো নিয়ে এগুলো ওয়াশরুমের দিকে। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে ফোনের ঘাটাঘাটি করতে ব্যস্ত আয়ন। হঠাৎ অনিমার বাবার নাম্বার থেকে কল আসে। শোয়া থেকে উঠে বসলো ছেলেটা। রীতিমতো ভরকে গেছে সে। অনিমার সাথে তার সম্পর্কে কিছুই কিছু জেনে গেল না তো কিভাবে জানো? গত 6 মাস ধরে রাতে অনিমার কাছে যায় না আয়ন। একদিকে ধরা পড়ার ভয়, অন্যদিকে নিজের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় অনিমার কাছে যাও বন্ধ করেছিল আয়ন। তবে দিনে প্রায় ঘোরাঘুরি করে, রাস্তায় বসে তো আর অনিমার ওরকম পাগলামি করতে পারে না। একটু আধটু অভিমান করে, তবে সেটা মানিয়ে নিয়েছে আয়ন। কল বেজে যাচ্ছে, এখনই রিসিভ না করলে কল কেটে যাবে। তড়িঘড়ি কল রিসিভ করে ফোন কানে ধরল আয়ন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আয়ন দম নিল একটু। ভদ্রলোকের গলা শুনে ভয়ের কিচ্ছু মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, তবে বাবার শরীরটা মাঝে মধ্যে খারাপ হচ্ছে ইদানিং। ডাক্তার দেখিয়েছো? জি। বেশ, তাহলে ঠিকমতো খেয়াল রাখো ওনার। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে কল দিলাম। জি বলুন আঙ্কেল। তুমি অনিমাকে পড়িয়েছিলে বলেই মেয়েটা এসেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল। তাই তোমার যদি সমস্যা না হয়, এখনও যদি পড়াতে ভালো হতো। মা মরা মেয়েটা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, এটাই চাওয়া বাবা। অনিমার বাবাকে সবসময় ভালো লাগে আয়নের। ভদ্রলোকের টাকা পয়সা থাকলেও কোনো অহংকার নেই। মোটো সিনেমার নায়িকাদের বাবাদের মতো হম্বিতম্বি করে না। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। অনিমাকে পড়াতে গেলেই তো জ্বালিয়ে মারবে আবার। মেয়েটা বড্ড জ্বালাতন করে। বিয়ের পর যে কীভাবে সামলাবে সে নিয়েই মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায় আয়ন। আয়নের নিরাপত্তায় অনিমার বাবা ফের বললেন। কিছু বলছো না যে বাবা? জি আঙ্কেল, সমস্যা নেই আমার। যাক আলহামদুলিল্লাহ, তবে কাল থেকে পড়াতে এসো। বিকেলের দিকে আমি তো তখন বাসায় থাকবো না, তাই দেখা হবে না কাল। ঠিক আছে, সমস্যা নেই। বেশ, তাহলে রাখছি আমি। আল্লাহ হাফেজ। অপর প্রান্ত থেকে কল কেটে দিলেন ভদ্রলোক। মধুর জ্বালাই পড়েছে আয়ন। তবে এবার অনিমা বেশ পাগলামি করলে একেবারে আদরের স্বাদ ঘুচিয়ে দিবে আয়ন। একদিন আদর করলে বুঝবে মজা। এইভাবে আনমনে হাসলো আয়ন। এই সহন শোন, হ্যাঁ বল। বলছিলাম যে আমাদের একটা বেবি হলে কেমন হতো? শন ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাহমির দিকে দৃষ্টিপাত করলো। তাহমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শন সময় নিল একটু, তারপর তাহমির মাথায় গাঁটটা মেরে বলল। তাহমিও তো চুপ থাকার মেয়ে না। যে হাত দিয়ে গাঁটটা মেরেছিল শন, সে হাত উঁচিয়ে ধরে দিল এক কামড় বসিয়ে। শন উহু করে উঠল, হাত সরিয়ে নিয়ে বলল। দেখ তোর অবস্থা, এই জন্যই তো বললাম তুই নিজে আগে বড় হ। নিজেই তো দাঁত ওঠা বাচ্চাদের মতো কামড়ে দিস।
ভালো হচ্ছে না কিন্তু সহন। শন তাহমিনাকে নাক ঘষে দিল, পুলকিত চিত্রে শুধালো। খারাপের কি হচ্ছে? এখন হবে, কি হবে? তোর বাচ্চা হবে। শহন জোরে হেসে উঠল। তাহমি এক ধাক্কায় সোজা করে শুয়ে দিল শহনকে, তার গায়ের উপর চড়ে বসলো। শহনের মন তো উড়ু উড়ু করছে এখন। মেয়েটা খেপে গেলে এমন দুষ্টু মিষ্টি আদর পাওয়া যায়। সিজার করবি? এজন্য পেটের উপর বসলি? অন্য কিছু করব। শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল তাহমি। শন থমকে গেল সেটা দেখে, হৃদয়ে আনচান করতে লাগলো। কিসের একটা তারা অনুভব করলো সমস্ত শরীরে। তাহমি ঝুঁকে ললাটে ঠোঁট ছুঁয়ে দিল শহনের। শন সময় নিল না, নিজে থেকেই ঠোঁট ডুবিয়ে দিল তহমির ঠোঁটে। আবিষ্ট হয়ে চোখ বন্ধ করে রইল কয়েকক্ষণ। সন্ধ্যা নেমেছে, পাখিরা নিজ নিজ গন্তব্যে উড়ে যাচ্ছে। শহরের যন্ত্র মানবেরা কর্মক্ষেত্রের থেকে বেরিয়ে যাচ্ছে যারা যার বাসার দিকে। সারাদিন কাজ করে এই সময়টাতে সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত হয়ে ওঠে। আতাউল খানও তার ব্যতিক্রম নয়। অফিস থেকে বেরিয়ে নিজের প্রাইভেট কারে চেপে বসেছেন ভদ্রলোক। ড্রাইভার গাড়ি চালাচ্ছে সাবধানে। অফিসে আজ একটা বড় ডিল হয়েছে, সেজন্য ভদ্রলোকের মনটা বড্ড চনমনে আজ। সবার জন্য আইসক্রিম আর ফুচকা কিনে নিয়েছেন। অফিস থেকে বেরিয়ে 5 মিনিট বাদেই বাড়ির সামনে পৌঁছাবেন। বসার ঘরে বসে লুডো খেলছে ছেলের বউ ও শাশুড়ি। শন অবশ্য পাশে বসলেও তার মনোযোগ টিভিতে, খেলার সংবাদের দিকে। মামুনি হবে না, হবে না, হবেই না বললাম। তাহমি উত্তেজিত হয়ে গেছে। খেলায় টান টান উত্তেজনা এখন। শেষ একটা গুটি আছে দুজনেরই। ফরিদা খানের ঘন ঘন ছয় পড়ছে বলে তাহমির সন্দেহজনক আপত্তি। ফরিদা হাসলেন তাহমির কথায়, আবারও 6 মারলেন তিনি। পরপর 2 ছক্কা 2। কেন হবে না? আমি তো ইচ্ছে করে ছক্কা মারি না, এমনি পড়লে কি আমার দোষ? উফ মা, তোমরা একটু আস্তে কথা বলবে? একটু মন দিয়ে খবরও শুনতে পারছি না। শন ওদের উচ্চস্বরে কিছুটা বিরক্ত হয়ে বলল। তাহমি উঠে গিয়ে টিভির প্লাগ উঠিয়ে ফেলে ভুরু উঁচিয়ে বলল, এখন ঘরে গিয়ে ফোনের যত ইচ্ছে খবর শোন যা। ওনার জন্য আমরা মুখে কুলু পেটে থাকবো মনে করছে। তা আমি টিভি অন কর বললাম, নইলে কিন্তু তোর খবর আছে। তুই যা, নয়তো তোর খবর আছে। তুই টিভি অন কর বলছি, এখনই করবি, 1 সেকেন্ডও সময় দিব না। শন ঠোঁট টিপে হেসে বলল, তোর সময় আমার লাগবেও না। এই বসলাম আবারও খেলতে, পারলি টিভি অন করিস, বুঝিয়ে দিব মজা। এদের ঝগড়া দেখে ফরিদা নিঃশব্দে হেসে যাচ্ছেন। মাঝে মধ্যে ইচ্ছে করে তাহমিকে বলবে তার একা নাতি নাতকুর লাগবে, কিন্তু এই মেয়ে তো নিজেই এখনো বাচ্চাদের মতো করে। সে আবার কিভাবে একটা বাচ্চা ক্যারি করবে? অবশ্য বয়স অনুসারে বেবি নেওয়ার মতো আর লালন পালন করার মতো ক্ষমতা আছে তাহমির। ফরিদা ভাবনায় আর তাহমিও শাওনের ঝগড়ায় ব্যাঘাত ঘটল কলিং বেলের আওয়াজে। নড়চড়ে উঠল দুজন। ফরিদা উঠে গিয়ে দরজা খুলে দিলেন। বাবাকে ঢুকতে দেখে তাহমি ও শাওন দুজনেই ভদ্র হয়ে বসে আছে। দেখি কেউ বলতে পারবে না এর দুজন একটু আগে ঝামেলা করছিল। আতাউল ফরিদার হাতে খাবারগুলো দিয়ে বলেন, ফরিদা, আইসক্রিমগুলো তোমার আগে খেয়ে নাও, তারপর ফুচকা খেও। ওদের দাও, তুমিও খাও, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, যাও তাহলে। ফরিদা হাতে হাতে আইসক্রিম দিল তাহমি ও শাওনকে। আইসক্রিম আর ফুচকা সবারই ভীষণ প্রিয়। তাহমি হঠাৎ করে তিশার কথা মনে পড়ল। মেয়েটা ভীষণ আইসক্রিম পাগল। অনিমাকে পড়াচ্ছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। এর মধ্যে আয়নকে অনেকভাবে জ্বালিয়ে মেরেছে অনিমা। কখনো টেবিলের নিচ থেকে পা দিয়ে পা ঘষে, আবার কখনো হুটহাট জড়িয়ে ধরে কিস করে। লেখাপড়ার থেকে আয়নের দিকে মনোযোগ প্রবল। নেহাত অনিমার বাবা ভালো এবং ব্যস্ত মানুষ বলি সব কিছু টের পাননি এখনো, কিন্তু টের পেতে কতক্ষণ। একজন বেকার ছেলের সাথে কোনো পরিবার তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না, চাইবেও না। এটাই সমাজের স্বাভাবিকতা। রাতের নিস্তব্ধতায় গ্রাস করেছে শহরকে। আয়নাজ নিজে থেকে রাতে আসবে বলেছিল অনিমাকে, সেজন্য তো অনিমা হ্যাঁ মহা খুশি। কখন থেকে সেজগুজে বসে আছে আয়নের জন্য। বলো 5 মিনিটে আসছে, 6 মিনিট হলো, তবু আসার নাম নেই। ঘড়ির দিকে তাকে হিসেব কষছে সে। হঠাৎ বেলকনিতে কিছু একটার পড়ার শব্দে নড়ে উঠল অনিমা, কিন্তু পরক্ষণে বুঝলো নিশ্চিত আয়ন এসেছে। হ্যাঁ, আয়ন এলো ঘরে। বাহ, আজকে এত সাজগোজ। আয়ন অনিমার পাশে বসে জিজ্ঞেস করলো। অনিমা সময় নিল না উত্তর দিতে। আয়নের কোলে উঠে বসে বলল,
আমি তো আমি তো আজকে শুধু দেখতে আসিনি। আয়ন অনিমার কোমরে হাত দিয়ে রেখে বলল, ডান হাত অনিমার ঘাড়ে আলতো করে ছুতে ব্যস্ত। করতে এলে তাহলে? তোমাকে আদর করবো, এতটা কাছাকাছি যাবো যতটা গেলে তুমি তৃপ্তি পাবে। আয়ন হেসে বলল। অনিমা ঘাবড়ে গেল কিছুটা। আয়নের স্পর্শ কেমন লাগছে হুট করে। অনিমা উঠতে চাইলো কোল থেকে, কিন্তু আয়ন চাইল না। আদর করো, ঠিক আছে, কিন্তু কিসের কিন্তু? শুধু কিস করলে আর জড়িয়ে ধরলে হবে? আজকে তোমাকে অন্য কিছু দিব। ছাড়ো, আমি উঠবো আয়ান। কেন? এভাবে আদর করলেও তো চমৎকার হবে। এভাবেই শুরু করি, চলো। অনিমা লজ্জে নুয়ে গেল। চোখ তুলে তাকাতে পারছে না আয়নের দিকে। চেনা আয়নকে বড্ড অচেনা লাগছে আজ। ভয় লাগছে মেয়েটার। হঠাৎ করে মনে পড়ে গেল বান্ধবীর কথা। কয়দিন আগে বান্ধবী বয়ফ্রেন্ড জোর করে ধর্ষণ করেছিল বান্ধবীকে। অনিমা খুব ছটফট করতে শুরু করেছে এখন। চেহারায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আয়ান, এমন কিছু করো না প্লিজ, ছাড়ো। হুম, তুমি তো বলো তোমাকে আদর করি না, সারাক্ষণ পাগল হয়ে থাকো। আসো, সব কষ্ট ভুলিয়ে দিচ্ছি। আইন কোমর থেকে উদর থেকে ধীরে ধীরে বক্ষ বিভাজনে এসে থামলো তার হাত। অনিমা করুণ চোখে তাকিয়েছে আয়নের দিকে। আইন বুঝলো না কিছু। পেছন থেকে কামিজের চেন খুলে ফেলল একটানে। অনিমার চোখ ছলছল করছে। আয়নের দৃষ্টি এড়ায়নি সেটা। আমি এসব করতে চাই না, প্লিজ জোর করো না। আমার ভীষণ খারাপ লাগছে তোমার স্পর্শ। ভয় লাগছে? অনিমা চুপ করে রইল আয়নের প্রশ্নে। ততক্ষণে চোখ গড়িয়ে জল আয়নের হাতে পড়েছে। বিষয়টা আর এগালো না। আয়ন কামিজের চেন আটকে কোল থেকে পাশে নামিয়ে বসলো অনিমাকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে অনিমা। আয়ন হাসছে ওর অবস্থা দেখে। বাচ্চা মেয়ে এমনিতেই উতলা হয়ে থাকে, অথচ জানে না এত উতলা হলে কি করতে হয়। এটাও জানে না পুরুষ মানুষকে এতটা পোড়াতে নেই। পড়তে গেলে যে নিজেকেও পুড়তে হবে, সেসব বোঝার ক্ষমতা অনিমা নেই। আইন বিছানা থেকে উঠে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে দিল অনিমাকে। অনিমা সময় নিল না পানি পান করতে। ঢকঢক করে সবটুকু পানি নিঃশেষ করে ফেলেছে। আয়ন একটু দূরে বসেছে, সময় দিল কিছুটা অনিমাকে, যাতে স্বাভাবিক হতে পারে। মিনিট 5 পরে অনিমাকে টেনে আবার নিজের কোলে বসালো। অনিমা চুপ করে আছে, চোখে চোখ রাখছে না। খুব বেশি খারাপ লাগছে? সরি অনিমা, আমি আসলে ইচ্ছে করে এমন করিনি। অনিমা চোখ তুলে তাকালো আয়নের দিকে। কিছুটা ফুপিয়ে কেঁদে উঠল আয়ন বুকে জড়িয়ে নিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ফের বলল, লক্ষ্মীটি, কেঁদো না। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম সবসময় আমার নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টকর হয়, তুমি বুঝো না। সবসময় ওরকম পাগলামি করলে আমি লাগাম ছাড়া হয়ে যাই। পুরুষ মানুষ আমি, নিজের প্রেমিকার এত কাছাকাছি এসে আশা করা পেয়েও নিজেকে সামলে রাখি কেবল তোমাকে পবিত্রভাবে পাবো বলে। তুমি একটু সাহায্য করবে না? পাগলামি করো, কিন্তু এমনভাবে নিজেকে আমার সাথে আনবে না যাতে আমার সমস্যা হয়। অনিমা কিছুটা শান্ত হয়েছে। বিষয়টা বুঝতে সময় লাগলো। এখন বুঝে গেছে আয়ন তার সাথে খারাপ কিছু করতো না। নিজেকে সামলে নিয়ে আয়নের দিকে তাকালো অনিমা। ক্ষীণ স্বরে নিজের ভুল বুঝতে পেরে বলল, আমি বুঝতে পারছি না আয়ান, আর কখনো ওরকম করব না। এত রাতে ঘরে আসার জন্য জোরাজুরি করো না। আয়ন আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল অনিমার ললাটে। হেসে বলল, তুমি দুষ্টুমি না করলে আমার ভালো লাগবে না। তবে নিজেকে সামলে চলবে যাতে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট না হয়। আচ্ছা, ভয় পেয়েছো খুব? কষ্ট পেয়েছো? না। কি করলে ভয় কমবে? জড়িয়ে থাকো 2 মিনিট। অনিমার কথায় জোরে হেসে উঠল আয়ন, যার স্পর্শে ভয় পেয়েছে, আবার তাকে বুকে জড়াতে চাইছে। ভয় লাগবে না। হুম, বুকে না জড়ালে মনটা শান্ত হবে না। হবে কিভাবে জানো না? ব্যথা দেয়। আমরা তার বুকে মাথা না রেখে অশ্রু বিসর্জন দিতে পছন্দ করি। আয়ন আলগোছে জড়িয়ে নিল অনিমাকে। পিঠে হাত বুলিয়ে দিল একবার। আব্বা, একেবারে বড়দের মতো কথা বললে। আমি কি ছোট আছি? কলেজে ভর্তি হব কদিন বাদে। ও, কলেজে ভর্তি হলে যে বড় হও আগে জানা ছিল না। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে লাফিয়ে উঠল অনিমা। চোখের পলকে আয়নের কোল থেকে নেমে দাঁড়ালো। দরজার বাইরে ওর বাবা ডাকাডাকি করছেন।
আয়নও ঘাবড়ে গেছে। অনিমা, কার সাথে কথা বলছো? ভেতরে কে আসছে? গুরুগম্ভীর কণ্ঠে ডেকে যাচ্ছে অনিমার বাবা। আয়ন ঘামছে রীতিমতো। অনিমাও চুপ করে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না কেউ, কিন্তু এভাবে চুপ করে থাকলে ঝামেলা বাড়বে বলে কমবে না। অনিমা, আমি স্পষ্ট শুনেছি ভেতর থেকে কোনো ছেলের হাসির শব্দ আসছিল, তাই অহেতুক দেরি না করে দরজা খুলে দিলেই ভালো হয়। অনিমা আয়ন বুঝতে পারছে আজকে মহাপ্রলয় হবে। কিভাবে সামলাবে সেসব আয়ন? ঘড়িতে সময় রাত 3:15। বিছানার মাঝখানে বসে আছে তিশা। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। অনেক পাশের ঘরে ঘুমায় এখন। দিনে দিনে সম্পর্কে দূরত্ব বেড়েছে। একটা সময় সব কিছু এতটাই অসহ্য লাগছিল তিশার যে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেই দূরে সরে এসেছে সে। শুধু বাইরের লোকজনের সামনে ওরা নিজেদের সাথে কথা বলে, এমনিতে কেউ কারোর সাথে কথা বলে না। তবে অনেক আগের মতো তিশার কাছাকাছি আসতে চায় না এখন। বিষয়টা নিয়ে তিশা মাঝে মধ্যে ভাবি, কিন্তু তেমন সিরিয়াস ভাবেও না। বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে এগিয়ে দরজা খুলল তিশা। আজকে হঠাৎ অনেকের জন্য ভীষণ মায়া হচ্ছে তার। যাই হোক, মানুষটা তো ভালোবাসা হারিয়ে ফেলার ভয়েই এমন আচরণ করে। তিশা অনেকের ঘরের সামনে গিয়ে দেখে দরজা খোলা আছে, তবে রুম অন্ধকার। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরে ঢুকলো তিশা। বেচারা তিশার ওনা বুকের উপর রেখে ঘুমাচ্ছে। তিশার দু চোখ ছলছল করে উঠল। কি করবে সে? একবার তো চাই সব কিছু মানিয়ে নিয়ে থাকবে, কিন্তু অনেকের পাগলামি শেষ পর্যন্ত আর সহ্য করতে পারে না। আবার একেবারে ছেড়েও দিতে পারছে না তিশা। তিশা ফোনটা বালিশের পাশে রাখলো। এখন ঘরে অল্প স্বল্প আলো দেখা যাচ্ছে। সেন্ডো গেঞ্জি পরা অনেক, পরনে লুঙ্গি, মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে অবিরত। তিশা কি মনে করে হঠাৎ অনেকের কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর নাকের ডগায়, তারপর গালে, পরিশেষে অধরকোণে ছোয়ালো ওষ্ঠ। অনেকের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতে এভাবে তিশাকে কাছে কাছে দেখে চমকালো সে, কিন্তু কিছু বলল না। নিষ্ক্রিয় হয়ে শুয়ে রইল। তিশার কেমন ঘোরের মতো লাগছে। দীর্ঘদিন প্রিয়তমকে কাছাকাছি পায়নি সে, তাই আজ না চাইতো মন থেকে কিছু চাইছে। অনেক ভালো করে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে তিশার মতিগতি কি। তিশা নিজের ওড়না খুলে বিছানার এক পাশে রাখলো, তারপর অনেকের পাশে শুয়ে পড়ল। অনেকের ইচ্ছে করছে স্ত্রীকে আলিঙ্গন করতে, কিন্তু তার চেয়ে ভয় হচ্ছে দ্বিগুণ। যদি আবারও রেগে গিয়ে তিশা কিছু বলে কিংবা বিরক্ত হয় না, এই ভেবে নিজের মনকে শান্ত করার চেষ্টা করলো অনেক। তিশা অনেকের বুকের পর হাত রেখে চুপ করে শুয়ে রইল। অনেকও চুপ করে আছে। কি হয়েছে তৃষা? কিছু লাগবে? অনেকের সহজ সরল প্রশ্নে হক চুকিয়ে গেল তিশা। লোকটার কথা শুনে তো মনে হচ্ছে না এখন আর সমস্যা আছে কোনো, অথচ একটু বাইরে কেউ এলেই শুরু করে পাগলামি। তিশা সেসব ভুলে মাথা নেড়ে বলল, কি? আমাকে নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনার কাছে যখন এসেছি তখন আপনাকেই লাগবে। সহ্য করতে পারবে পাগলামি? এভাবে বলবেন না, আমার ইতস্তিত লাগে ভীষণ। অনেক উত্তর পেয়ে গেছে। তিশাকে আষ্টে পিষ্টে নিজের সাথে মিশিয়ে নিল সে। বন্ধুর সহযোগিতা নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে বেশ কিছুদিন যাবৎ ওষুধ সেবন করছে অনেক। এবার সে নিজে থেকেই চাচ্ছে সুস্থ হতে, কারণ এই অসুস্থতা নিয়ে তার পক্ষে তিশাকে আটকে রাখা সম্ভব নয়। অতীতের প্রভাব বর্তমানে ফেলে সব কিছু নষ্ট করতে চায় না অনেক। ভোর হতেই মায়ের নম্বর থেকে কল আসে। বুকটা ধুকপুক করতে শুরু করেছে তাহমির। ফোন হাতে নিয়ে সেদিকে তাকিয়ে আছে মেয়েটা। সহন আলতো করে তাহমিকে ধাক্কা দিয়ে বলল, কল রিসিভ করছিস না কেন? হয় কথা বল, নয়তো সাইলেন্ট করে রাখ। ঘুমাতে দে একটু, রাতেও ঘুমাতে দিসনি। শাওনের কথাই মেজাজ বিগড়ে গেল তাহমির। পিঠে এক কিল বসিয়ে দিল সে। অসভ্য একটা তুই। মনে হচ্ছে আমি জোর করে তোকে ঘুমোতে না করেছিলাম। আম্মা কল দিছে, কথা বলে নিচ্ছি। শহন তাহমিকে ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। তাহমি কল রিসিভ করে ফোন কানে কাছে ধরে বলল, আসসালামু আলাইকুম মা, কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। খবর ভালো নাকি খারাপ আমি নিজেও বুঝতে পারছি না। তোর আদরের ভাই যা করেছে তাতে শান্তিতে আর থাকতে পারছি কোথায়?
তার উপর তৃষার জন্য তো চিন্তা আছেই। তাহমি মায়ের কণ্ঠে স্পষ্ট অভিযোগ শুনতে পাচ্ছে। কি করলো আয়ান? কেন মা? আয়ান কি করেছে? কি করেছে আমি নিজেও জানি না। মিনিট 10 আগে ওর ছাত্রীর বাবা কল দিয়েছিলেন, বলল ওনাদের বাসায় যাতে এক্ষুনি আমি এবং তোর বাবা যাই। আয়ান নাকি সারা রাত ওনাদের বাসায় ছিল। মান সম্মান কিছু থাকলো না তাহমি। তাহমি অবাক হলো কিছুটা। তার ভাই তো এমন নয় যে রাত কাটাবে মেয়েদের সাথে, তাও নিজের ছাত্রীর সাথে। ভালোবাসা কিংবা ভালো লাগা থাকলেও তো তিশা অথবা তাকে কিছু জানাতো নাকি ছেলেটাকে ওরা ফাঁসিয়ে দিল কেউ? মা, তুমি শান্ত হও একটু। আব্বুকেও শান্ত থাকতে বলো। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আমরা যাচ্ছি, পরিস্থিতি কেমন জানি না কিছু। তেমন হলে সহনকে পাঠাতে হবে। আমরা কি করব? শুনেছি ভদ্রলোক অনেক বড় লোক। যদি আয়নের কেরিয়ার শেষ করে দেন। মা, এসব নেগেটিভ দিকগুলো জাস্ট ভুলে যাও। কিছু হবে না। ঠিকানা টেক্সট করে দাও, আমরা একটু পরে আসছি ওখানে। ঠিক আছে তাহমি, রাখছি। শেখ বাড়ির ড্রয়িং রুমে বসে আছে আয়নের বাবা মা ও বোন তাহমি। তাহমির স্বামী আয়নের পাশে দাঁড়িয়ে আছে ঘরের উত্তর কোণে। অনিমা নিজের ঘরে আছে। এতগুলো মানুষের সামনে আসার মতো মুখ তার নেই। বদ্ধ ঘরে যেমনই থাকুক দুজন, বাড়ির লোকজন কখনো এটা বিশ্বাস করবে না তারা কোনো অন্যায় করেনি। সত্তার শেখ আয়নের সামনে এসে দাঁড়িয়ে একবার দৃষ্টিপাত করলো তার দিকে। তারপর তাহমির বাবা মায়ের সামনাসামনি সোফায় বসলেন। আয়ন চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বাবা মায়ের সামনে এভাবে দাঁড়াতে হবে ভুলেও কখনো ভাবিনি। লজ্জায় মাটিতে মিয়ে যেতে ইচ্ছে করছে আয়নের। ঘটনা কি সেটা আশা করি আপনারাও বুঝতে পারছেন এবং আমিও বুঝতে পারছি, কিন্তু বুঝতে একটু দেরি করে ফেলেছি আমি। আমার বোঝা উচিত ছিল। অনিমার বাবার স্পষ্ট কথায় আয়নের বাবা মা নড়ে চড়ে বসলেন। আয়নের বাবা বললেন, আমরা ভীষণ লজ্জিত। আসলে আমরাই আমাদের ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি। পারলে মাঝরাতে অন্য মেয়ের ঘরে এভাবে আসতে পারতো না। বাবার মুখে এরকম কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে আয়ানের। সহন আয়নের কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়ার চেষ্টা করছে। তাহমি নিশ্চুপ। এখানে তার বলার মতো কিচ্ছু নেই। সত্তার শেখ একটু ভেবে নিলেন, তারপর বলেন, তাহলে বলতে চাচ্ছেন আমারও শিক্ষার অভাব ছিল? অনিমার বাবার কথার মানে কেউ বুঝতে পারল না। ইতস্ততভাবে আমেনা ইসলাম বলেন, না ভাইজান, আপনার বুঝতে ভুল হচ্ছে। আয়নের কথা বললেন উনি। সেটা আমি বুঝতে পেরেছি। আমি বললাম আমার কথা। আয়নের মতো বয়সে তো আমিও এরকম ঘটনা ঘটাতাম। অনিমার মায়ের সাথে দেখা করতে বাড়ির পেছনে আসতে বলতাম রাতে। সেজন্যই বলতাম আমরাও তাহলে শিক্ষার অভাব ছিল আর কি। ভদ্রলোকের কথাই হক চকিয়ে গেল সবাই। কেবল সহন মিটমিট করে হাসছে। আয়নের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, শালা বাবু, ভয় পেও না, ঘটনা ঘটে যাবে। সন্ধিয়ান সে বিষয়। ভদ্রলোকের মতিগতি বোঝা দেয়। গতকাল রাত থেকে একেবারে গুরুগম্ভীর হয়েছিলেন। একটা কথাও বলেননি। অনিমাকে শুধু নিজের ঘরে থাকতে বলেছিলেন, আর আয়ন ছিল গেস্ট রুমে। আসলে আপনার কথার মানে বুঝতে পারছি না মিস্টার শেখ। আমার মেয়ে বয়সে ছোট, প্রেম করার বয়স হলেও বিয়ে করে সংসার সামলানোর দায়িত্ব সে নিতে পারবে না হয়তো। সেজন্য আপাতত বিয়েটা স্থগিত করে রাখলাম। প্রথমে এইচএসসি পরীক্ষাটা দিক, তারপর না হয় আমরা ওদের বিয়েটা নিয়ে দেব। অ্যানকে অনেক আগে থেকে দেখছি তো, ছেলেটা আমার পছন্দের। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চমকালো অনিমার বাবার কথায়। আয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার বাবার দিকে। তিনি মুচকি হাসছেন আয়নের দিকে তাকিয়েই। সবাই একসাথে হেসে উঠল এবার। ততক্ষণে যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে। আয়নের বাবা অনিমার বাবার সামনে এসে হাত ধরে বলেন, আপনার মতো মানুষ খুব কম দেখেছি ভাই। এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেকে মেনে নিলেন অনায়াসে। মানুষটা কেমন সেটা মুখ্য বিষয় ভাই। স্ট্যাটাস দেখে আমি মানুষ বিচার করি না। আজ যাই হোক থাকুক, আমার একটা সময় আমিও বেকার ছিলাম। মানুষ চেষ্টার ও কঠোর পরিশ্রম করলে অবশ্যই উন্নতি লাভ করবে। তাছাড়া আমার মেয়ে যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। আমার মেয়ে আমার পৃথিবী। আমি শুধু চাইবো অনিমা সুখী হোক। আপনাদের কাছে শুধু এটুকুই চাও। অনিমা ও আয়নের বাবা দুজন একে অন্যকে জড়িয়ে ধরলেন খুশিতে।
এদিকে সহনও জড়িয়ে ধরল আয়নকে। শালা বাবু, হে হে, ঘটনা ঘটে গেল কিন্তু। আয়ন হাসছে সহনের কথায়। অন্যদিকে অনিমা বেচারি ঘরে বসে আছে ভয়ে ভয়ে। বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। আয়নের পরিবারের লোকজনের সামনে কিভাবে যাবে? অনিমার ভাবনার ছেদ ঘটে দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজে। দরজার দিকে দৃষ্টিপাত করতে দেখল 25 কিংবা 26 বছর বয়সী এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। অপরিচিতা কাউকে নিজের ঘরে দেখে স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে গেল অনিমা। ততক্ষণে তাহমি ঘরের মধ্যে ঢুকে বিছানায় অনিমার পাশে বসল। আপনি কে? মানে আমার ঘরে কিভাবে এলেন? অনিমার প্রশ্নে তাহমি মৃদু হেসে বলল, আমি তোমার বড় ননদি, আয়ান আমার ভাই। চমকালো অনিমা, নড়েচড়ে উঠল একটু, বোকা বাঁকা হেসে বলল, আপু, বাবা যদি আপনাকে কিছু বলে তাহলে তার জন্য আমি দুঃখিত। আপনার ভাইয়ের কোনো দোষ নেই। চাপ নিও না, সব কিছু ঠিক হয়ে গেছে। ভালো করে এইচএসসি পরীক্ষাটা দাও, তারপর আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই রাতে ঘরে বসে প্রেম করা বন্ধ করবে, ঠিক আছে? এখন তো লুকোচুরি কিছু নেই, দিনের বেলাতেই না হয় বাইরে বেরিয়ে প্রেম করবে। তাহমি হেসে হেসে বলল। অনিমা একটু লজ্জা পেল বটে। ইস, রাতে ঘরে আসাটাকে সবে কিভাবে নিল? আইন ঠিক বলতো, কেন যে জোরাজোরি করে মানুষটাকে আসতে বলতো? তবে আইনের বোন কি বলল? সত্যি ওদের বিয়ে হবে? বাবা সব মেনে নিয়েছে? আপু, বাবা কি এসব বলেছে? হ্যাঁ, ওনার কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। অনিমা এতক্ষণে যেন নিঃশ্বাস ফেল। রাত থেকে মনে হচ্ছিল দম আটকে যাবে। তাহমি অনিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। তাহমি বের হতে বিছানার ওপর উঠে ওড়াধরা নাচতে লাগলো মেয়েটা। গামছা এসে ভয়ঙ্কর নাচ দেখার মতো হচ্ছিল। ভাইয়ের বিষয় সব কিছুই ফোনে বড় বোনের কাছ থেকে শুনেছে তিশা। বেশ শান্তি লাগছে। সব কিছু ভালোই ভালোই হলেই শান্তি। অনিমা কলেজে ভর্তি হয়েছে, লেখাপড়ার দিকেও মনোযোগী হয়েছে মেয়েটা। আইনের কড়া নির্দেশ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা চাই। সবাই যাতে এটা না বলতে পারে প্রেম করতে গিয়ে রেজাল্ট খারাপ হয়েছে। সেই মতো লেখাপড়া করছে অনিমা। ভোর সন্ধ্যাবেলা রান্নাঘরে চা করছে তাহমি। চুলেই পানি বসিয়েছে, চায় পানি ফুটছে, হাতে চা পাতি নিয়ে অপেক্ষা করছে তাহমি। সহন ডাইনিং টেবিলে বসে একটু পরপর নজর রাখছে স্ত্রীর দিকে। রান্নাঘরে ঢুকলে সহনের মনে কেমন একটা ভয় কাজ করে। তাই যখন নিজে বাড়িতে না থাকে মাকে বলে যায় খেয়াল রাখতে। ফোনের দিকে তাকিয়ে একটা নিউজ দেখছে সহন। তার ফাঁকে ফাঁকেই তাহমির দিকে দৃষ্টিপাত করছে। তাহমি বলেছে রাতে একটা নিউজ দিবে। কি নিউজ সেটা জানতে চাইলে বলো গুড নিউজ। শন এসব ভেবে একটু বেখেয়ালি হয়ে গেল। হঠাৎ রান্নাঘর থেকে ধূপধাপ শব্দ ভেসে আসতে শন চমকে ওঠে। রান্নাঘরের দিকে দৃষ্টিপাত করতে দেখে তাহমি ফুলরে গড়াগড়ি খাচ্ছে। চাপাতি সব জায়গায় ছড়িয়ে গেছে। দৌড়ে রান্নাঘরে গেল শহন। তাহমি জ্ঞান হারিয়ে ফেলেছে। মা, মা, এদিকে এসো। তাহমি সেন্সলেস হয়ে গেছে। শহনের চিৎকার চেঁচামেচি শুনে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালেন ফরিদা। মাগরিবের নামাজ শেষে জিকির করছিলেন তিনি। তসবি ও জায়নামাজ জায়গা মতো রেখে এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে এগোতে লাগলেন তিনি। শহন তাহমিকে কোলে তুলে নিয়েছে ততক্ষণে। ফরিদা খান গ্যাসের চুলা বন্ধ করে দিলেন। কি হয়েছে তাহমি, কি হয়েছে সহন? হঠাৎ জ্ঞান হারালো কেন? মনে হয় আগুন থেকে এমন হয়েছে। ডাক্তার বলেছিল না ওর মনে আগুনের প্রতি চাপা একটা ভয় কাজ করছে। শন কোলে নিয়ে বেডরুমে নিয়ে গেল তাহমিকে। ফরিদাও ছেলে পেছন পেছন এসেছেন। শন বিছানায় শুয়ে দিল তাহমিকে। টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে হাতে পানি ঢেলে তাহমি চোখে মুখে ছিটিয়ে দিচ্ছেন শহনের মা। শন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে মেয়েটার। সহন, ওর তো জ্ঞান ফিরছে না, তুই বরং ডাক্তার দেখ। আমি ডাক্তার আঙ্কেলকে ইমার্জেন্সি বলে টেক্সট করেছি আসতে। পানি দিলে তো একটু অপেক্ষা করো, জ্ঞান ফিরবে। আমারই ভুল, আমার উচিত তাহমিকে রান্নাঘরে কোনো কাজই না করতে দেওয়া। ফরিদা খান নিজেকে অপরাধী ভাবছেন। সহন মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তা আমি তো কারো কথা শোনে না। তোমার কোনো দোষ নেই। ডাক্তার আসছে তো সব ঠিক হয়ে যাবে।
বেশ কিছুক্ষণ হলো তাহমির জ্ঞান ফিরেছে। এর মধ্যে ডাক্তার এসে গেছে। ডাক্তার ফারুক আহমেদ শাওনদের পূর্ব পরিচিত। মধ্যবয়স্ক ফারুক আহমেদ দেখতে লম্বা চওড়া, চুলগুলো হালকা সোনালী রঙের। শাওনকে ছোট থেকেই উনি দেখছেন। তাহমি দুর্বল কণ্ঠে বারবার শাওনকে বলেছিল ডাক্তার লাগবে না, কিন্তু শাশুড়ি এবং স্বামীকেও তাহমির কথাই পাত্তা দিল না। অগত্যা চুপ করে রইল তাহমি। ডাক্তার তাহমির প্রেশার মেপে দেখলেন, সাথে চোখ ও জিপা দেখলেন একবার। শাওন দাঁড়িয়ে আছে ঘরের এক পাশে, ফরিদা তাহমির পাশে বসে আছেন। আপাতত যতটুকু বুঝতে পারছি ওনার প্রেশার ভীষণ লো, আর খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না ইদানিং, সেজন্য শরীর দুর্বল হয়ে গেছে। বাদবাকি যা বোঝার কিছু টেস্ট করতে দিলাম, সেগুলো করালে শিওর হয়ে বলতে পারবো। ডাক্তারের কথায় চোখ মুখ মিলান হয়ে গেল শহনের। মেয়েটা কেন যে এরকম অনিয়ম করে। আঙ্কেল, সিরিয়াস কিছু আশঙ্কা করছেন? শোন কিছুটা ভীতি প্রদর্শন করে বলল কথাটা। তামি ততক্ষণে কটমট করে শহনের দিকে দৃষ্টিপাত করল। কতক্ষণ ধরে চোখ টিপ্পনি দিচ্ছে, কিন্তু সেদিকে হাদাটার খেয়ালই নেই। না, চিন্তার কিছু নেই, আমি আছি শোন। আগামীকাল তুমি বরং হসপিটালে যেও তাহমিকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল, চলুন এগিয়ে দিয়ে আসি। শোন ডাক্তার ফারুক আহমেদকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। রাতে ফরিদা খান নিজে বসে খাইয়ে দিল তাহমিকে। ফলশ্রুতিতে আজকে পেট বেশি ভরে গেছে মনে হচ্ছে তাহমির। মায়েরা কখনো সন্তানদের কম খাওয়াতে পারেন না। তাহমিকে আজকে আর বিছানা ঠিক করতে দেয়নি শহন, নিজে থেকে সব কিছু গুছিয়েছে। মশারি টানানো শেষ করে তাহমির পাশে এসে মাত্র শরীর এলিয়ে দিল শহন। তাহমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। গরম ভালোই ঝাঁকিয়ে বসেছে। শহন তাহমির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তাহমি শহনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শহন ভরকে গেছে কিছুটা, সে তো কিছুই করলো না, তাহলে এভাবে তাকিয়ে আছে কেন তার বউ? তা আমি কিছু হয়েছে? আমি কি কিছু করেছি? কই না তো, আজকে তো কিছু করিনি আমি। চুপ কর, মাঝে মধ্যে এমন আহাম্মকের মতো করিস কেন? তখন কতবার ইশারা করলাম। আহাম্মক তো আগে ছিলাম না, বিয়ের পর হয়েছি, আর আমি তখন চিন্তিত ছিলাম, তাই খেয়াল করিনি। বুঝলাম। একটা কথা শোন। তাহমি দৃষ্টি অন্যদিকে সরালো। শোন আগ্রহী হয়ে শুধালো, কি? তোকে কেউ ডাকছে। কে ডাকছে? অবাক হলো শহন, কারণ আওয়াজ তো তার কানে আসছে না। তাহমি শহনের প্রশ্নের উত্তর না দিয়ে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো। শহন ঠিক মতো বিষয়টা বুঝতে না পারলেও শোয়া থেকে উঠে তাহমির পেটের কাছে গিয়ে বসলো। সে আসছে, আমাদের ঘরের নতুন অতিথি। শহনের কাছে এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। তাহমি অন্যদিকে তাকিয়ে হাসছে। শহন দ্রুত নিজের কান তাহমির তলপেটে ঠেকে উৎসাহী হয়ে প্রশ্ন করল, এটা কি সত্যি তাহমি? তাহমি বলল, হ্যাঁ। শোন আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটের উপর। আবেগে নিয়ন্ত্রণ না করতে পেরে কোলে তুলে নিল তাহমিকে। বিছানা থেকে নেমে তাহমিকে কোলে নিয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। আমি বাবা হব। সিরিয়াসলি? তুই আমার সন্তানের মা হবি? যা পাগল হয়ে ছাগল হয়ে মাঠে ঘাস খা তুই। আর হ্যাঁ, মজা করেছি। মিছি মিছি বাবা হবি তুই। তাহমি মুখ ভেঙচি কেটে বলল। শোন হাসছে শুধু। আজকে আর কোনো কথাতে ঝগড়া করবে না সে। এত খুশি এক জীবনে সে হয়নি আর। বিছানায় খুব আস্তে করে বসালো তাহমিকে, তারপর নিজেও বসলো স্ত্রীর পাশে, দুহাতে দুহাত রাখলো। তাহমি, তুই নিজেও জানিস না তুই কি সুখ দিলি আমাকে। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার সন্তান। ইচ্ছে করছে তোকে মাথায় তুলে নাচি। আসলেই শহন আমাদের বেবি হবে। মামুনি আর আব্বু শুনলে কত খুশি হবে বলো তো। ভীষণ 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 খুশি হবে। ইস, আমার তো আর তর সইছে না। কবে আসবে আমার ছোট্ট পাখিটা? তাহমিকে বুকে জড়িয়ে নিল শহন। তাহমিও শহনকে আঁকড়ে ধরে আছে দুহাতে। অপেক্ষা কর, দেখবি মাসগুলো দেখতে দেখতে যাবে। ইস, অপেক্ষা এত তিক্ত কেন? তবে এই মধুর অপেক্ষা করতেও শান্তি, কারণ অপেক্ষার ফল যে সুমিষ্ট হবে। মাই ডিয়ার বর, বেবি আসবে ঘরে। এখন থেকে আরো বেশি সহনশীল হতে হবে তোকে। তাহমি, খবরদার আর বলবি না সহনশীল। আমাদের বেবি যেন না জানতে পারে তার মা তার বাবাকে কি রকম বেইজ্জতি করে।
তাহমি হাসতে হাসতে শেষ। বেচারা সহনশীল চৌধুরী সকাল থেকে রান্না করে ব্যস্ত সময় কাটাচ্ছে আমিনা ইসলাম। আজকে মেয়ে জামাই আসার কথা,